27 মে 2026-এ আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন এই যে পোর্টালটি আপনাদের সামনে এই মুহূর্তে খোলা আছে, অন্নপূর্ণা যোজনা পোর্টাল। এই পোর্টালটা কিন্তু চালু করে দেওয়া হয়েছে এবং এই পোর্টালে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি ফর্ম ডাউনলোড করতে দেওয়া হচ্ছে, একটা ইংলিশে আর একটা বাংলায়। ফর্মটা কি? অন্নপূর্ণা যোজনার ফর্ম। এই ফর্মটা থেকে ডাউনলোড করে এইখানে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। অনেক ইম্পর্টেন্ট জিনিস এখানে কিন্তু ফিল আপ করার আছে এবং সেটা কি কি ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। চলুন শুরু করা যাক। এবার আমি ওই ফর্মটাতে যাচ্ছি। আচ্ছা, এখন আপনাদের সামনে যে ফর্মটি খুলে রেখেছি সেটা হলো অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্মটি দেখে আপনাদের কি মনে হচ্ছে? এই ফর্মটা কিন্তু শুধুমাত্র এটা দেখুন, প্রথম কথা এটা 13 পাতার ফর্ম। হ্যাঁ, অন্নপূর্ণা যোজনার যারা পাবেন তাদের জন্যে তাদের পরিবারের সকলেরই কিন্তু এটা ডিটেলস এখানে ফিল আপ করতে হবে এই ফর্মেতে। কারণ এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা পয়েন্ট মিস হয়ে গেলে আপনার কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের টাকাটা আপনারা নাও পেতে পারেন। তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, অনেকটা বড় ফর্ম আছে, সবটা আমি ডিটেলসে স্টেপ বাই স্টেপ বলছি। প্রথমে দেখুন এখানে কি বলা হচ্ছে, এখানে পরিবারের প্রধানের নাম চাওয়া হচ্ছে এখানে, ঠিক আছে। আধার অনুযায়ী পরিবারের প্রধান মানে হেড অফ দ্য ফ্যামিলির কথা কিন্তু এখানে বলা হচ্ছে এবং হেড অফ দ্য ফ্যামিলির এখানে কিন্তু ডিটেলসটা এখানে দিতে হবে আপনাকে, ঠিক আছে। তারপরে দেখুন জন্ম তারিখের কথা বলা হচ্ছে। এই যে জন্ম তারিখ, এই জন্ম তারিখটা কার? হেড অফ দ্য ফ্যামিলির। হেড অফ দ্য ফ্যামিলি যিনি হবেন তার ডেট অফ বার্থ দিতে হবে। কোন ডেট অফ বার্থটা? কিন্তু আধারে যে ডেট অফ বার্থ আছে সেই হিসাবে দিন, মাস, বছর, ঠিক আছে। এইভাবে আলাদা আলাদা করে এইভাবে এখানে ফিল আপ করতে হবে। আর ফিল আপটা কিন্তু এই নিচেই করবেন, যেখানটা আমি লাল এই যে মার্ক করছি সেখানটায় ফিল আপটা করবেন। এরপর কি পরিবারের প্রধানের মানে হেড অফ দ্য ফ্যামিলির লিঙ্গ, তিনি ছেলে না মেয়ে, পুরুষ বা মহিলা, সেটা কিন্তু এখানে টিক দিতে হবে, ঠিক আছে। যেটা হবে টিক করবেন এখানে। এরপরে পরিবারের প্রধানের মানে হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার, এইখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে কি চাওয়া হচ্ছে? ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে, ডিজিটাল রেশন কার্ডের আইডিটা এখানে বসাতে হবে, ঠিক আছে। তারপরে 6 নম্বর পয়েন্টটা কি বলছে? পরিবারের সদস্য সংখ্যা, টোটাল আপনাদের ওই পরিবারে কতজন মেম্বার আছে, কতজন সদস্য আছে, টোটাল সংখ্যাটা কিন্তু এখানে বসাতে হবে। শুধুমাত্র সংখ্যাটা বসাবেন, মানে 5 হলে 6 হলে 7 হলে 7, এইভাবে, ঠিক আছে। তারপরে ঠিকানা বলেছে, ঠিকানা মানে স্থায়ী যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা নিচে আপনারা বসাবেন। তারপর এখানে কি চেয়েছে? যোগাযোগ নাম্বার মানে ফোন নাম্বারটা দিতে হবে। এটা কি বলেছে দেখুন, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা এখানে বসিয়ে দেবেন। 9 নম্বর পয়েন্টটা কি বলছে? নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। এবার এই যে হেড অফ দ্য ফ্যামিলি ডিটেলসটা দিচ্ছেন, এই হেড অফ দ্য ফ্যামিলির সাথে বাকি সমস্ত যত মেম্বার আছে, পরিবারের যত সদস্য আছে, সকল সদস্যের এখানে কিন্তু নামগুলো বসাতে হবে। তো সেক্ষেত্রে সদস্য এক হিসাবে ওনার নাম কি, তার জন্ম তারিখ কি, তার লিঙ্গ কি, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি, সেটা এখানে লিখতে হবে আর আধার নাম্বার লিখতে হবে, ঠিক আছে। হেড অফ দ্য ফ্যামিলি যদি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে এই হ্যাঁতে টিক দিতে হবে। আর এই যে সদস্য 1, 2, 3, 4 এর মধ্যে সদস্য, যে সদস্য অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন তার ক্ষেত্রে এখানে টিকটা হবে। আর যারা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন না তাদের ক্ষেত্রে কিন্তু জাস্ট এটা ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে। ধরুন এক্ষেত্রে বাবার নাম দেওয়া হয়েছে, তারপরে মায়ের নাম দেওয়া হয়েছে সদস্য একের হিসাবে, তারপরে তার ছেলের নাম দেওয়া হলো এবং ধরে নিলাম তার মানে ছেলের বৌমা সে কিনা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছে। তাহলে প্রথমে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি নামে যেখানে থাকবে, এই হেড অফ দ্য ফ্যামিলির নাম কিন্তু শ্বশুরের নাম থাকবে, সদস্য এক হিসাবে কিন্তু সেক্ষেত্রে শাশুড়ির নাম থাকবে, সদস্য 2-এ কিন্তু স্বামীর নাম থাকবে, সদস্য 3-এ কিন্তু যিনি উপভোক্তা হবেন অন্নপূর্ণা ভাণ্ডারের তার নাম থাকবে, মানে এই বৌমার কথা বলছিলাম, ঠিক আছে। আমি একটা ফ্যামিলি চার্ট হিসাবে জাস্ট বোঝাবার চেষ্টা করছি, ঠিক আছে। এরপরে ধরে নিলাম সদস্য 4-এতে তার আবার ধরুন বাচ্চা আছে, ঠিক আছে। সেক্ষেত্রে সেই বাচ্চার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক সব দিতে হবে। যদি সেই বাচ্চার আধার নাম্বার না থাকে তাহলে NA লিখে দেবেন, নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন, যেটা এখানে বলা হচ্ছে। এইভাবে 5টা সদস্যের নাম আপনারা এখানে বসাতে পারবেন, ঠিক আছে। এটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে যে পয়েন্টটা আসছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, নগদ
অর্থ স্থানান্তরের জন্য। ডিবিটি যে ক্রেডিট এর জন্যে আধার লিঙ্ক করা হচ্ছে, আশা করি আপনারা ডিবিটি লিঙ্ক করে নিয়েছেন। যদি এখনও না করে থাকেন তাহলে এই চ্যানেলে ডিবিটি লিঙ্কের ভিডিও আছে, আপনারা সেটা দেখে নেবেন। ঠিক আছে, এই যে 5 জনের কথা বললাম, সকলের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সকলেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। তাহলে প্রথমে থাকছে হেড অফ দ্য ফ্যামিলি, ব্যাংকের নাম, এখানে ব্যাংকের নাম দিতে হবে, তারপর ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তারপর ওই ব্যাংকের আইএফএসসি কোড। এইভাবে সদস্য 1-এর ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, সদস্য 2-এর ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, সদস্য 3-এর ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, এইভাবে ফিল আপ করলেন। ঠিক আছে, তো এইভাবে ধরুন এই যে লাস্ট বলছিলাম, কোনো যদি বাচ্চা থাকে, তার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে ফিল আপ করার দরকার নেই, ব্ল্যাঙ্ক থাকবে। অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, সেক্ষেত্রে সমস্ত পরিবারের সমস্তরই ব্যক্তির ব্যাংকের ডিটেলস কেন চাওয়া হচ্ছে সেটা জানি না, যাই হোক সরকার চাইছে, আমাদের সেটা বলতে হবে, করতে হবে। নেক্সট পয়েন্টটা যেটা আসছি, হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ভোটার তালিকার অংশ নম্বর। তাহলে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার, ভোটার কার্ডে যে নাম্বারটা আছে, এপিক নাম্বার আছে, সেই এপিক নাম্বারটা বসাতে হবে। তার নিচে দেখুন বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার, মানে বিধানসভা কি, তার পার্ট নাম্বার কি, সেটা এখানে বসাতে হচ্ছে। এবং সেমভাবেই সদস্য 1-এর এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার, এইভাবে এক এক করে ফিল আপ করতে হবে। যাদের যাদের ভোটার কার্ডে নাম আছে প্রত্যেকেরই হেড অফ দ্য ফ্যামিলির পর সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, এইভাবে প্রত্যেকেরই কিন্তু এখানে আপনাদের ফিল আপ করতে হলো এই ডিটেলসগুলো। ব্যাঙ্ক ডিটেলসের পর আপনাদের এখানে দিতে হচ্ছে ভোটার কার্ডের ডিটেলস। এরপরে দেখুন যে পয়েন্টটা আছে 12 নম্বর পয়েন্টে, সেটা কি, বিভাগ যেটা চাইছে, এখানে আনরিজার্ভ যদি হয়ে থাকেন, মানে জেনারেল ক্যাটেগরি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইউআর সিলেক্ট করতে হবে। যদি আপনার ইকোনমিক উইকার সেকশনের মধ্যে হয়ে থাকেন, ইডব্লিউএস হয়ে থাকেন, সেক্ষেত্রে সেইটাতে টিক করবেন। যদি এসসি হয়ে থাকেন বা এসটি হয়ে থাকেন, সেইভাবে যে যে ঘরগুলো আছে সেইগুলো সেইভাবে ফিল আপ করবেন। ঠিক আছে, এবার একটা প্রশ্নই থাকতে পারে, এখানে খুব ক্লিয়ারভাবে লেখা নেই, যদি পরিবারের অন্য কেউ আলাদা কিছু কাস্টের হয়ে থাকে সেক্ষেত্রে যে এটা কার্ডটা সিলেক্ট করা হবে সেটা কিন্তু লেখা নেই। তবে আমার যেটা মনে হয় এক্ষেত্রে যেটা হতে পারে, যেহেতু এটা প্রথমে স্টার্টিং হয়েছিল হেড অফ দ্য ফ্যামিলি দিয়ে, তাই এখানে হেড অফ দ্য ফ্যামিলি যা কাস্ট ক্যাটাগরি সেটাই কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আছে, তারপরে দেখুন রেশন কার্ডের ডিটেলস চাইছে। ঠিক আছে, এখানে শুধু টিক মারার ব্যাপার আছে। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? এখানে আপনার বলতে এই যে হেড অফ দ্য ফ্যামিলি হয়েছিল, সেই হেড অফ দ্য ফ্যামিলির রেশন কার্ডের ডিটেলসগুলোর কথা বলা হচ্ছে। যদি হ্যাঁ হয় তাহলে টিক দেবেন। এর মধ্যে দেখুন যদি হ্যাঁ হয় তাহলে কার্ডের ধরন কি, কী ক্যাটাগরি কার্ড, রেশনে কী ক্যাটাগরি কার্ড, সেটা এখানে যেটা হবে সেটা টিক মেরে দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তোলেন কিনা, মানে প্রত্যেক মাসে আপনারা রেশন তোলেন কিনা সেটা সেইভাবে হ্যাঁ বা না এতে টিক করবেন। তারপরে কি চাওয়া হচ্ছে, সম্পদ। এখানে খুব শক্ত করে বিষয়টাকে তুলে ধরেছে। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, 3টে বা তার বেশি কি পাকা ঘর আছে কিনা সেটা পর্যন্ত জেনে নিচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মেতে। যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক করতে হবে, না হলে না এতে টিক করতে হবে। এটা একটা বিষয় হলো। নেক্সট হচ্ছে পারিবারিক জমির মালিকানা, মানে এখানে যে এই যে হেড অফ দ্য ফ্যামিলির কথা বলা হয়েছিল, এই হেড অফ দ্য ফ্যামিলির পারিবারিক মালিকানা আছে কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ হবে, যদি না হয় না হবে। জমির মালিকানা থাকলে রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি, আরওআর সমস্ত কিন্তু এখানে জিনিসের কপি, মানে এইসব সমস্ত ডকুমেন্টসের কপি সব কিছু কিন্তু আপনাদের এটা জমা দিতে হবে এই ফর্মের সাথে। ঠিক আছে, খুব কিন্তু ভাইটাল এটা জিনিস, মানে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের এর মধ্যে সমস্ত ডিটেলস সরকার তুলে নিচ্ছে। তারপরে দেখুন বিভাগ ক্ষেত্র, এখানে কি বলছে, পরিবারের সকল সদস্যের মোট জমি কত শতক জমি আছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। এখানে কি বলছে, রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ আরওআর জমির নথি, মানে আরওআর করার পরে রেজিস্ট্রেশন যেমন আছে সেই হিসাবে যত শতক জমি, সেই সংখ্যাটা এখানে বসাতে হবে। যানবাহনের আবার ডিটেলস দিয়ে চেয়েছে, সেখানে কি বলছে, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে, মানে 4 হুইলার আছে কিনা সেটা এখানে চাওয়া হচ্ছে। যদি থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, যদি না থাকে সেক্ষেত্রে না করবেন, মেনশন করে দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে মডেল নাম্বার দিতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, মানে গাড়িরও ডিটেলস এখানে আপনাকে দিতে হবে। নেক্সট পয়েন্টটা দেখুন, পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা হেলথ স্কিমের যদি নাম থাকে সেক্ষেত্রে সেটাও পর্যন্ত দিতে হবে। প্রথমে দেখুন কারোরই যদি না থাকে তাহলে না করবেন, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ এর হিসাবে কিন্তু প্রত্যেকের আবার ইন্ডিভিজুয়াল দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি উনি যদি সরকারি কোনো হেলথ স্কিম পেয়ে থাকেন বা তা ওনার যদি থাকে সেক্ষেত্রে সরকারিতে টিক দিতে হবে। যদি প্রাইভেট কোনো কিছু হেলথ স্কিম থাকে, বিমা থাকে, সেক্ষেত্রে সেটাতেও টিক দিতে হবে।
এবং হেলথ স্কিম থাকলে তার টাকার অঙ্কটা কত টাকার স্কিম আছে সেটা পর্যন্ত এখানে লিখতে হচ্ছে। এইভাবে পরিবারের কোনো সদস্যেরই যদি কোনো রকম হেলথ স্কিম থাকে সেই ডিটেলসগুলো কিন্তু এক এক করে আপনাদের এখানে ফিল আপ করতে হবে। মানে বোঝা গেল, হেলথ স্কিমও যদি পরিবারে কারোর থাকে সেটাও কিন্তু এখানে আপনাদের দিতে হচ্ছে। এবার কি চেয়েছে, আয় বা পেশা। কোনো পরিবার কি আয়কর বা পেশাগত কর দেন? এখানে কি চেয়েছে দেখুন, প্যান অর পি ট্যাক্স। আইটি ফাইল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ করতে হবে। পরিবারের যে কোনো সদস্য, মানে এখানে হেড অফ দ্য ফ্যামিলি বা যিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছেন তার কথা শুধু বলা হচ্ছে না, পরিবারের যে কোনো সদস্যের যদি ইনকাম ট্যাক্স ফাইল করা হয় সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ করতে হবে। যদি কারণ না করা হয় সেক্ষেত্রে না করবেন। ঠিক আছে, এরপরে কি বলছে, পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে তাহলে প্রত্যেকের, আবার পরিবারের সদস্যের প্রত্যেকের প্যান কার্ড দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ডে কী নাম আছে, হেড অফ দ্য ফ্যামিলির প্যান নাম্বারটা কি সেটা পর্যন্ত এখানে মেনশন করতে হচ্ছে। আর অবশ্যই এক্ষেত্রে হ্যাঁতে টিক করলে প্যান নাম্বারটা কিন্তু বসাতে হবে। এইভাবে এই আপনাদের পরিবারের সমস্ত যে সদস্য আছে সমস্ত সদস্যের প্যানের ডিটেলস এখানে দিতে হচ্ছে। এরপরে কি চাওয়া হচ্ছে, কর্মসংস্থানের ধরন। হেড অফ দ্য ফ্যামিলির তিনি কি সরকারি কাজ করেন, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী নাকি সরকারি ক্ষেত্রে কর্মচারী, আংশিক সময় কর্মরত, পার্ট টাইম সার্ভিস করেন। এইভাবে দেখুন, কারিগর, শিল্পী, কৃষক, তিনি যেটাই হেড অফ দ্য ফ্যামিলি তিনি যেভাবে কাজটা করছেন বা করেন সেইটার সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে আপনাদের ফিল আপ করতে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির। এইভাবে সমস্ত পরিবারের সমস্ত সদস্যের কর্মসংস্থানের ধরন এখানে দিতে হবে, মানে তিনি কি কাজ করেন না কাজ করেন সমস্ত ডিটেলস দিতে হবে। আর যদি কেউ এর মধ্যে বেকার হয়ে থাকেন, মানে ধরুন আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছেন, আপনি বেকার, সেক্ষেত্রে তো এখানে বেকার অপশানটি আছে, সেখানে বেকার অপশানে আপনি টিক দিয়ে দিতে পারবেন। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সদস্য 1, 2, 3, 4 এইভাবে দেওয়া আছে, মানে প্রথমেই যে সদস্যের নামগুলো আপনি বসিয়ে দিয়েছিলেন সেই সদস্যর 1, 2, 3, 4 হিসাবে কিন্তু সেই সদস্যের না কী কাজ করে সেই ডিটেলসটা কিন্তু এখানে বসাতে হবে। দেখুন এর পরের পয়েন্টে চলে যাই। এখানে কিন্তু আবার কোয়ালিফিকেশনও পর্যন্ত চাওয়া হচ্ছে। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, অ্যাডাল্ট মানে 18+ যে সমস্ত সদস্য আছে তাদের এখানে ডিটেলসটার কথা বলা হচ্ছে, প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তাহলে শিক্ষিত সদস্যের সংখ্যা কটা সেটা লিখতে হবে, অশিক্ষিত সদস্যের সংখ্যা কটা সেটা লিখতে হবে। এর মধ্যে আবার হেড অফ দ্য ফ্যামিলি শিক্ষিত কি অশিক্ষিত এটা দিতে হবে। যদি শিক্ষিত হয়ে থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে বসাতে হবে। সেমভাবেই সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এইভাবে যত আপনাদের বাড়ির যতজন মেম্বার ছিল সেই সমস্ত মেম্বারের তারা শিক্ষিত কি অশিক্ষিত সমস্ত ডিটেলস এখানে দিতে হচ্ছে। এর পরের পয়েন্টটা কী চেয়েছে দেখুন, সংসদের কোনো মেম্বার হয়ে থাকেন বা এমএলএ, এমপি বা পঞ্চায়েতের কোনো মেম্বারও যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু হ্যাঁতে টিক দিতে হবে। এক্স হলেও কিন্তু টিক দিতে হবে, কারণ এখানে প্রাক্তন এবং বর্তমান দুটোরই কথা বলা হয়েছে। এরপরে কি পয়েন্টটা চেয়েছে দেখুন, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী। সরকারি পেনশনভোগী হলে হ্যাঁ, যদি পেনশন ভোক্তা হয় তার সদস্য নাম্বারটা দিতে হবে, মানে এখানে সরকারি সদস্য পেনশনভোগীর কথা বলছে, তো সেক্ষেত্রে কে পেনশনভোগী মানে সদস্য নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, এরপরে পয়েন্টটা দেখুন, কোনো সদস্য কি জিএসটি অধীনে মানে জিএসটি কি দেন, এটা সেইটা ভাবে হ্যাঁ বা না দিতে হবে। এরপরে পয়েন্টটা বলেছে পরিবারের মোট বার্ষিক আয়। মোট আয় পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি সহ আপনাদের গোটা ফ্যামিলির মোট আয় কত সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হচ্ছে। এরপরে কি চাওয়া হচ্ছে, অন্যান্য নথি মানে সিএএতে আবেদন বা বর্তমান অবস্থা কি। যদি আপনারা সিএ এর জন্য অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আবেদন করা হয়েছে, আর যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নাম্বার এখানে বসাতে হবে। আর যদি আপনাদের সিএতে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, আপনারা এই দেশেরই নাগরিক, ভারতের নাগরিক, সেক্ষেত্রে প্রযোজ্য নয়, এই অপশানটাতে আপনারা টিক দেবেন। এইভাবে পরিবারের সমস্ত সকলের কিন্তু ফিল আপ করতে হবে। কিষাণ ক্রেডিট কার্ড আছে কি না পরিবারের সকলের একটা ডিটেলস চাওয়া হচ্ছে, যার থাকবে সেক্ষেত্রে তার নাম্বার, আইডি, যদি কারো কিছু না থেকে থাকে সেক্ষেত্রে এনে ফিল আপ করে দেবেন। এরপরে কি চেয়েছে দেখুন, যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, মানে এসআইআর যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে প্রযোজ্য নয়, এখানে টিক করবেন। আর যদি এসআইআর এর নাম থাকে নালে আন্ডারে থাকেন তাহলে আপনারা হ্যাঁতে ক্লিক করবেন। আর যদি সম্পূর্ণ রকমভাবে আপনাদের যদি নামটা বাদ গিয়ে থাকে 2026-এ এসআইআরে
এবং আপনারা ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাইতে টিক করতে হবে। তাহলে খুব ক্লিয়ার হয়ে গেল এসআইআরে কি স্ট্যাটাস, সেটাও কিন্তু এক্ষেত্রে আপনাদের এখানে দিতে হবে। আবার এখানে একটা অদ্ভুত জিনিস আছে, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, মানে আপনাদের বাড়ির যদি কোনো বাচ্চা স্কুলে পড়ে, শিশুর নাম, কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম, এটা সেই সরকারি না বেসরকারি, নাকি মাদ্রাসা স্কুল, নাকি অন্য ক্যাটাগরি স্কুল, সেটা পর্যন্ত এখানে আপনাদের ফিল আপ করতে হচ্ছে। মানে যত বাচ্চা থাকবে সেই হিসাবে কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে পয়েন্টে চলে যাই, শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা। যদি বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে টিকাকরণ করা হয়েছে কিনা সেটা এখানে ঠিক করতে হবে। যদি হ্যাঁ হয়, আবার দেখুন যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড, আইডি, এটা কিন্তু আবার আপনাদের ডকুমেন্টস হিসাবে জমা দিতে হবে। তার মানে যেটা আপনারা যেমন ফিল আপ করছেন সেই হিসাবে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টসও আপনাদের সাবমিট করতে হচ্ছে। এরপরের পয়েন্টটা কি বলেছে, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, মানে কোনো রকমভাবে ডিবিটি লিঙ্ক আছে এমন কিছুতে যদি সুবিধা থাকে সেটা কিন্তু এখানে বসাতে হবে। পরিবারের প্রধান হোক বা পরিবারের যেই সদস্য হোক না কেন, কি প্রকল্পের পিছনে টাকাটা পেয়েছিলেন লক্ষ্মী ভাণ্ডারের জন্য যদি পেয়ে থাকেন, সেক্ষেত্রে সেই প্রকল্পের নাম বসাতে হবে। কিন্তু অনেকগুলো 1 2 3 4 করে দেওয়া আছে, মানে একাধিক প্রকল্প যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ওই 1 2 3 4 করে প্রকল্পের নাম দিতে হবে। এইভাবে সদস্য 1 2 3 4 যতগুলো সদস্য আছে সেই সদস্যর মধ্যে কেউ কোনো যদি সরকারি প্রকল্প ইতিমধ্যে পেয়ে থাকে সেই ডিটেলসটাও কিন্তু এখানে আপনাদের শেয়ার করতে হবে। এবার দেখুন এখানে আবার বলা হচ্ছে, আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান? মানে ধরুন আপনি লক্ষ্মী ভাণ্ডার পেতেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নামটা লিখলেন, মানে লক্ষ্মী ভাণ্ডার যদি পেয়ে থাকে লক্ষ্মী ভাণ্ডার থেকে নাম কি সরাতে চাইছেন, তাহলে আপনাকে হ্যাঁ এতে টিক দিতে হবে। তো এইভাবে কিন্তু এই ফিল আপটা কিন্তু আপনাকে করতে হচ্ছে। এবার দেখুন বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, এখানে কারণটা কিন্তু অফিসার লিখবে, আপনি কিছু করবেন না। এরপরে এটা একটা ডিক্লারেশন চাওয়া হচ্ছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য ও প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সমস্ত সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। মানে এই যে আপনি যে ফিল আপটা করলেন, এইখানে ফিল আপে করার সাথে সাথে অবশ্যই তার ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে, জেরক্স কপি দিতে হবে এবং কোনো পয়েন্ট কিন্তু ছাড়া যাবে না। আর কোথাও যদি কিছু ভুল ইনফরমেশান দিয়ে থাকেন সেক্ষেত্রে খুব ক্লিয়ার এখানে বলে দিচ্ছে যে এক্ষেত্রে কিন্তু সুবিধাগুলো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এইখানে সম্মততে টিক দিয়ে দিতে হবে, তারপরে এখানে আপনাকে সিগনেচার করতে হবে। ঠিক আছে, এই হয়ে গেল আপনার ফর্ম ফিল আপ। এখান থেকে যা আছে এটা কিন্তু সরকারি ব্যবহারের জন্য, মানে এক্ষেত্রে আপনি কিছু ফিল আপ করবেন না, এটা আপনি যে ফর্মটা জমা দেবেন সেইখানে কিন্তু এটা ফিল আপ করা হবে। ঠিক আছে, এই হলো গোটা বিষয় অন্নপূর্ণা ভাণ্ডার এর যে প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ। 13 পাতার একটা ফিল আপ করার জায়গা, সেটা কিন্তু বলে দিলাম। মূলত 12 পাতায় আপনাকে ফিল আপ করতে হবে, একটা পাতা সরকারি কাজের জন্য রাখা হচ্ছে, ওটা ব্ল্যাঙ্ক থাকবে। তো এই এত বড় একটা ফিল আপ করার প্রসেস এটা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ডিটেলসে ভিডিওটা আপনি যদি দেখে থাকেন কোনো সমস্যা বা সংশয় নেই। ভিডিওটা যদি আপনাদের জন্য উপযোগী হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে বা কোয়েরিজ থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আর এই চ্যানেলে যদি এখনো আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে আপনারা ক্লিক করে রাখুন। আবার দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।